হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কালকে সারাটা রাত বড়বাবু ঘুমোয়নি, এতটাই কাজের চাপ ছিল, ঘুমোনোর কথা মাথাতেও আনতে পারিনি। আর আমি তো প্রতিদিন ওই যেমন সকালবেলার দিক আসলে ঘুমোই, আমার তো তেমনই হয়েছে। আমি কেন জানি না এখন আর কয়েকটা দিন ধরে যেন একদমই রাত্রিবেলা ঘুমোতে পারছি না। ওই ভোর হয় সেই সময় গিয়ে ঘুমোই, মানে তার আগে না কোনোভাবেই ঘুমোনোর পরিস্থিতি আসছে না। আমি যতক্ষণ আমার কাজ নিয়ে থাকি তো ভালো, তাতেই রাত হয়ে যায়। কাজগুলো কমপ্লিট করে যখন যাই যে এবার গিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস তখন আমার ছানা উঠে যায়। এবার ওকে কিছুটা টাইম দিতে দিতে কী করে যে অনেকটা রাত হয়ে যায় সেটা নিজেও বুঝতে পারি না। অন্যদিকে পুটুন এখন অনেকটাই ছোট, যখন তখন খেলা করতে মন চায়, যখন তখন তার বাবা মার কাছে সময় নিতে মন চায়। তো এটা তো খুব স্বাভাবিক জিনিস, তাই না? এই সব কিছু মিলিয়ে আমার ঘুমোতে ঘুমোতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকেই রান্নাঘরে প্রচুর কাজ করেছি, আর এত কাজ করেছি যে নিজেই এখন ক্লান্ত হয়ে গিয়েছি। এখন মন চাইছে একটুখানি টাইম নিয়ে একটু ধীরে সুস্থে বসে এক কাপ চা যদি না খাই, আর মনে হচ্ছে কোনো কাজেই হাত দিতে পারবো না। রবিবার দিন মানেই রান্নাঘরে থাকে আমার প্রচুর কাজ। কালকে রাত্রে যদিও কাজবাজ করে রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও কি বলতো, ওই নিরামিষের দিন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঠিক মন থেকে নিরামিষ নিরামিষ ব্যাপারটা আসে। তো যাকে সমস্ত কাজ করেছি, আর সকাল সকাল বোকাও খেয়ে নিয়েছি। তার কারণ আজকে হচ্ছে আমার মামামের পোলিও রয়েছে, মানে আজকে তো রবিবার, আর তোমরা জানোই 28শে জুন সব বাচ্চাদের জন্য পোলিও ডে। তো বলে দিয়েছিল আজকে দিনটা একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে, আর আমি দেরি করে ফেলেছি। আসলে দেরি করতে চাইনি গো, দেরি হয়ে গিয়েছে। যাকে এখন আর বেশি কথা বলবো না, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গিয়েছে, আর আটাটাও মাখা হয়ে গিয়েছে। সকালবেলার তরকারি রয়েছে, সেই মানে তরকারি হয়ে গিয়েছে, যে রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো। আর ঠিক করেছে রুটি তরকারিটা খেয়ে মামামকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আগে গিয়ে ওর পোলিওটা খাইয়ে নিয়ে আসবো, তারপরে এসে বাদবাকি যা কাজ আছে রান্নাবান্না সেগুলো করবো। আর যদি তার আগে সময় হয় তো বসিয়ে দেবো, তার কারণ হচ্ছে প্রচুর হাতে কাজ রয়েছে, মানে রান্নাঘরের কাজ না, আমার ওদিকে নিজস্ব কিছু কাজ রয়েছে। তো সেইগুলো এখন আগে কমপ্লিট করতে হবে, ওগুলো ম্যান্ডেটরি। তো চলো এখন তাড়াতাড়ি করে ছটাপট চাটা ঢালি, কারণ আমার না হলে আমাকে বকা খেতে হবে। শ্রীর পাপার কথা হচ্ছে, আগের দিন রাত্রিবেলা যখন তুমি রান্নার পরে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করেই রাখছো, তোমার রান্নাঘর যখন পরিষ্কার থাকছেই, তাহলে কি কারণে তুমি পরের দিন আবার সেই রান্নাঘরে বসে সেই পরিষ্কার করছো? কিন্তু ওকে তো এটা বোঝাতে পারি না যে দিনের মধ্যে সব থেকে বেশি সময়টা আমাকে কিন্তু এই রান্নাঘরেই কাটাতে হয়। তো সেইখানে আমার ওরকম খুচখাচ অনেক কাজ থাকে। ওরকম মুখে বললেও জানো তো ওকে বোঝানো যাবে না, ও তো পুরুষ মানুষ। কিন্তু আমরা মেয়েরা জানি যে রান্নাঘরে কত টুকটুক কাজ থাকে, যে কাজগুলো আমরা রোজই ভাবি করব, কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠে না। এদিকে চা খেলাম, চা খেয়ে উঠে তারপরে ওই নিজের কিছু কাজকর্ম ছিল সেইগুলো নিয়ে বসলাম। প্রায় হয়ে এসেছে, তবে আর বেশি সময় যদি সেখানে থাকতাম তাহলে রান্নাঘরের এই কাজগুলো আবার দেরি হয়ে যেত, কারণ টাইমের মধ্যে পেটেও তো কিছু দিতে হবে না। আজকে তো আবার আমার ছোট্ট মা লক্ষ্মীর পোলিও রয়েছে, ওই কারণেই তার বাবা সকাল থেকে আমাকে বেশ তাড়া দিয়ে যাচ্ছে, আর আমিও তাড়াহুড়ো করেই করছি। কিন্তু কি বলতো, এদিকে আবার দেখছি মেঘ করেছে। ভাবো, যদি বৃষ্টি হয় তাহলে মেয়েটাকে নিয়ে কি করে যাব? এই বৃষ্টির সময়টা আসলে আমার যে কি চিন্তা হয়, বিশেষ করে এখন বেশি চিন্তা হয়। আগে শুধু জামা কাপড় মেলার চিন্তাটা ছিল, আর এখন আমার মেয়েটাকে নিয়ে বেরোনোর থাকলে চিন্তা হয়। আর বৃষ্টিটা হলে অনেক সময় কি হয়, ছোট মানুষদের না একটু ঠান্ডাও লেগে যায়। তো এই নানান চিন্তাভাবনা করছি, আর এই যে রুটি বানাচ্ছি, ফুলকো ফুলকো রুটি। সকালবেলার জলখাবারটা নিয়ে সবে বসেছি, ব্যাস আমার মামা উঠে পড়েছে। তারপরে ওকে কোলে নিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওকে স্নান করালাম, একটু খাও খাও করালাম। এই যে এখন সাজুগুজু করিয়ে এখন আমরা যাচ্ছি পোলিও খেতে।
আর এদিকে ওনার পাপার না রুমালটা হারিয়ে গিয়েছে, রুমাল খুঁজে পাচ্ছে না। আর রুমালটা হারানোরও সময় পায় না। দেখো, যখন এরকম তাড়া থাকে তখন হারিয়ে যাওয়ার কী দরকার। এদিকে ছেলেটার কাণ্ড দেখো, মাথায় চিরুনি না দিয়েই ব্যস্ত হয়ে বেরিয়ে যাচ্ছিল। ভাগ্যিস মনে করিয়ে দিলাম, না হলে তো এই অবস্থাতেই তাকে বাইরে বেরোতে হতো। আর তখন মনে করে কী বা হতো বলো। জানি ছেলেদের কোনো ব্যাপার নয়, তবে কি বলো তো, ওই পরিপাটি জিনিসটা চোখে ভীষণ ভালো লাগে। এদিকে কিন্তু বেরোনোর জন্য আমরা তিনজনই রেডি হয়ে নিয়েছি। চলো তাহলে এবার দুগা দুগা করে বেরোনো যাক। মুখে হাতটা কিন্তু সে ভুলতেও পারে না, সব কিছু তার মধ্যে আগে থাকবে মুখে হাত। আমরা এখন কোথায় যাচ্ছি মা? হ্যাঁ, এ গুটি বুড়ি, পোলিও খেতে যাচ্ছি। কি মিটি মিটি খেতে জানো? হ্যাঁ, ও ভাবছে ও ঘুরতে যাচ্ছে, বুঝেছো? রেডি টেডি করে ওকে নিয়ে এরকম সাজুগুজু করে বেরোলেও কিন্তু খুব খুশি হয় বলো। হ্যাঁ, এটা আমার মতো হয়েছে। মামামকে যখনই ওর বাবার কোলে এমনিভাবে ঘুরতে দেখি, তখনই না আমার নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে। আমি শুনেছি মায়ের কাছে যে আমাকে নাকি বাবা প্রতিদিন সকালবেলা ঘুরতে নিয়ে যেত, ওই 10টা, 10:30, 10:45 এরকম টাইমে। আর আমি নাকি খুব ভালোবাসতাম বাবার সাথে ঘুরতে। মা বলে কোনো চিন্তাই থাকতো না তোর বাবার সাথে তুই বেরোলে, আমার তোকে নিয়ে কোনো চিন্তাই করতে হতো না। এমনকি বাইরে বেরিয়ে বিস্কুট, কলা এগুলো খাইয়ে দিত। আর এতে করে আমার পেটও ভরা থাকতো। আমি কিন্তু বাবার সাথে খুব মন ভালো করে ঘুরে তারপর বাড়ি ফিরতাম। আর প্রতিদিন যাওয়ার জন্য ভীষণ বায়না করতাম জানো। আর আজকের কথা আর কী বলবো, গিয়েছি ওখানে পোলিও খাওয়াতে। এতটা কষ্ট করে গেলাম রান্না বান্না ফেলে রেখে, তারপরে এই গরমের মধ্যে, ওদিকে আবার বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো মানে কি বিধিখিচ্ছিরি একটা অবস্থা। কিন্তু গিয়ে দেখি ওনাদের ওই যে স্বাস্থ্যসেবা কেন্দ্র সেটা বন্ধ রয়েছে। ভাবো, মানে ওই সময় ওই মুহূর্তে হয়তো কয়েকজন আসেনি, ওনারা বন্ধ করে চলে গিয়েছে। আর আমরা গিয়ে দেখি প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে। ভাবা যায় হয়তো কোনো সমস্যা হয়েছে, আমার বর তো তাই বলছে হয়তো কোনো সমস্যা হয়েছে, ওই জন্য ওরকম চলে গিয়েছে। না হলে ওরা তো যে টাইম দেয় তারপরেও অনেকক্ষণ থাকে। এখন ভাবার ব্যাপার, আমার মাম্মাম পোলিওটা পাবে নাকি কে জানে। এত চেষ্টা করলাম, এত তাড়াহুড়ো করলাম, মানে সমস্ত কাজবাজ ফেলে রেখে চলে গিয়েছি ভাবো। তারপরে যদি এরকম হয় তাহলে আর কিছু করার থাকে বলো। এদিকে না বাড়িতে এসেই প্রথমে কি করলাম, উর্ভিকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিল। তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে চলে গিয়েছি সিঙ্কের কিছু বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলো ধুতে। আর তারপরে একটা আম কেটে নিলাম, একটু আম খেলাম। ব্যাস, এবার মনে হচ্ছে একটুখানি স্বস্তি পাচ্ছি, কারণ মন খারাপ হোক অথবা মন ভালো, আমের সিজনে আম না খেলে একদমই ভালো লাগে না, তাই না? আর এই যে তারপরে ফ্রিজ থেকে যা যা রান্না করব সমস্তটাই বার করে নিলাম। আজকে আমাদের দুজনেরই পছন্দের পনির রান্না করব। জানো, আমাদের এইখানে এই পনিরটা খুবই নাম করা। আমাদের এখানে এই পনিরটার দাম একটু বেশি অন্যান্য দোকানের তুলনায়, তবে খেতে খুবই সুস্বাদু। আমুলের পনিরও খেতে ভালো লাগে, তবে এটা না একদম অন্য স্বাদের, না খেলে বুঝতে পারবে না। তো আমি কি করলাম, পনিরটাকে ছোট ছোট করে একটু কেটে নিলাম। আর কারণ অত বড় বড় পনির আমার ভালো লাগে না, অন্যান্য রেসিপির জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু আমি এই আলু দিয়ে তরকারি করব, তো তার জন্য এটাই সব থেকে ঠিকঠাক সাইজ। আর একটুখানি পনির রেখে দিয়েছি, কারণ এত সুস্বাদু এই পনিরটা খেতে, এটা দিয়ে একটা রেসিপি করলে মন খারাপ হবে। দেখা যাক পরে কি করা যায়। আর এখন কি করলাম বলো তো, পনিরটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, মানে ছোট ছোট পিস করে তারপর খুব ভালো করে একটু ধুয়ে নিলাম। আমি কিন্তু পনির না ধুয়ে কখনো রান্না করি না, কারণ প্রচুর মানুষ এটা হাতে নেয়, তো আমার মনে হয় এটা অবশ্যই ধুয়ে রান্না করা উচিত। তো ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে তারপর ওই একটু লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আগেই না উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। এটা একটু ধিমি ধিমি আছে করবো, বেশ কড়কড়া হলে না আমার খেতে ভীষণ ভালো লাগে। আগে তো বড়বাবু উচ্ছে খেত না, তবে এখন বলে এই উচ্ছে দিয়ে নাকি ওর প্রায় ভাত খাওয়া হয়ে যায়।
যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে প্রত্যেকটি মানুষেরই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তবে ইচ্ছে থাকুক অথবা না থাকুক, মানুষ কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে যায়, কারণ পরিস্থিতি মানুষকে সময় আসলে ঠিক তৈরি করে দেয়। এই যেমন দেখো, আগে হলে বলতো শুধুমাত্র পনির দিয়েই কিন্তু আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, উচ্ছে আলু ভাজা খাবো নয়। এই কথাটাই অনেক মানুষ বলবে আগে তো ওরকম ছিল না, এখন দেখেছো বউ এসেছে যেই পুরো পাল্টে গিয়েছে। কিন্তু এগুলো কাকে বোঝাই বলো তো, যে বউ আসলে পাল্টেছে সেইটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তার মধ্যে ভালো জিনিস এসেছে, সে এখন নিজের শরীরের কথা ভাবছে, তাই না? তো আমরা সবার আগে সম্পর্ক না দেখে তার গুণগুলো বিচার করলে কিন্তু সম্পর্কগুলো আরও মজবুত হয়ে যায়। আচ্ছা, পনিরটাকে খুব ভালো করে ভেজে তারপরে কিন্তু একদম ঠান্ডা জলে তুলে দিয়েছি, যাতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। আর এরকমভাবে পনির রান্না করে দেখো, এতে কিন্তু পনিরটা খুব সুন্দর সফট হয়, খেতেও স্বাদ বেশি হয়। পনির রান্নাটা হচ্ছে এমন একটা জিনিস, এটা অনেকেই খুব সুন্দর করে রান্না করতে পারে, তবে পনির যদি সফট না হয়, যতই সুস্বাদু করো না কেন, পনির খেয়ে কিন্তু সে শান্তি হয় না। রান্না করতে করতে একটু জিরেটা ফুরিয়ে গিয়েছিল, তো ওই জন্য কী করলাম, জিরের যে জায়গাটা সেটা একটু রিফিল করে নিলাম, কারণ বাড়ন্ত একদম হয়ে গেলে পর না খুব অসুবিধা হয়। আর আমি চেষ্টা করি কোনো জিনিসই যাতে বাড়ন্ত হওয়ার আগেই সেটা রিফিল করা যায়, কারণ এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। রান্না করছি আর মাথার মধ্যে সেই বেগুনের চিন্তাটাই ঘুরছে, জানো। আজকে খেয়ে কালকে রাতে ঘুমিয়ে মানে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না, ওই বেগুনের দিকেই মন পড়ে রয়েছে। যদি উনি সহৃদয় ব্যক্তি হন তো তাহলে দেবেন, আর নচেত তো দেবেন না, আমার উপরে আবার কিনে আনতে হবে। এই বাজারে 1 কেজির উপরে বেগুন কেনা কি চারটিখানি কথা বলো, মানে বেগুন কিনতে যে আমার কী গায়ে লাগে, ওর কি ওরকম দাম? তাও আবার যদি মানতাম শীতকালে একটু দাম এর চেয়ে অল্প একটু কম থাকতো, শীতকালে দুম করে নিচে পড়ে যায় আর গরমকালে দুম করে ওপরে উঠে যায়, মানে দারুণ একটা ব্যাপার। এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ব্যাস এবার একটুখানি জল আর পনির মানে যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি এমন কোয়ান্টিটিতেই ভিজিয়েছি যাতে এই মশলার মধ্যে জল হিসেবে অ্যাড করে দেওয়া যায়। আর এই রান্নাটা কিন্তু আমি বেশি একটা জল ইউজ করব না, তার কারণ বেশি একটা জল ইউজ করলে এই রান্নাটা খেতে সেই স্বাদ হয় না, একটু মাখা মাখা থাকবে, অল্প অল্প ঝোল হবে, তবে খেতে এটা খুব ভালো লাগে। ব্যাস নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নিলাম, হয়ে গিয়েছে আমাদের পনিরের তরকারি। কেমন লাগছে রান্নাটা দেখতে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। খাওয়া দাওয়া করে উঠেই তো আবার নাকে মুখে দৌড়তে দৌড়তে বেরোতে হবে, তাই জন্য আর দেরি না করে রান্নাটা যেই হয়ে গিয়েছে রান্নাঘরটা খুব তাড়াতাড়ি করে ক্লিন করে একটু স্নান করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, কারণ মন পড়ে রয়েছে সেই বেগুনের কাছে, তো এখন তো ওইখানে যাওয়াটা খুব দরকার। এদিকে আজকে খেতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে দুপুরের জায়গায় বিকেল হয়ে গিয়েছে। কি করব বলো, ওই যে অনেকটা সময়ের জন্য বাড়িতে ছিলাম না। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করে হয়নি, তার কারণ হচ্ছে কোনো রকমে খেয়েছি, খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। আমি একাই যাচ্ছি, কারণ ওই যে কালকের ব্লগে তোমাদেরকে তো বললাম যে আমার বেগুনটা রেখেই এসেছি, তো দেখি গিয়ে যদি সহৃদয় ব্যক্তি হন উনি, তাহলে হয়তো বেগুনটা পাবো, নচেত আবার নিয়ে আসতে হবে, আর কি করা যাবে। যাই হোক, ছানাকে ওর পাপার কাছে রাখলাম, মানে ও এখন ওর পাপার সাথে রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমার সাথে সে যাবেই, জানো, এত ঘুরু ঘুরু বুঝে গিয়েছে ও। চলো তাহলে এবার যাই। দাদা, কালকে বেগুনটা রেখে গিয়েছিলাম, আমি কি বলে তো আসলাম না, আমি ভুলে গেছিলাম আসলে, বুঝেছি। চলে গেল, আমি আর খুঁজেই পেলাম না। আমি একটা লক্ষ্য করি যাক, বেগুনটা পেয়ে গিয়েছি, আর এটা মানতেই হবে মানুষটা খুবই সহৃদয় ব্যক্তি। যেমনিভাবে আমি বেগুনগুলো রেখিয়ে চলে এসেছিলাম ঠিক তেমনিভাবেই রেখে দিয়েছেন, ভীষণ ভালো লাগলো গো, নাহলে এখন আবার বেগুন কিনতে হতো। জীবনে বিশ্বাস অর্জন করতে অনেকখানি সময় লাগে,
তবে সেই বিশ্বাসটা ভেঙে দিতে 1 সেকেন্ড 1 মুহূর্তও লাগে না। আজকে এই যেহেতু মানুষটা আমার এই যে এত বড় উপকার করলেন, এর ফলে কি হবে, আমি তাকে মনে রাখবো। আমি অবশ্যই যখনই বাইরে বেরোবো আমি চেষ্টা করব তার ঠেলাগাড়ির থেকে কিছু হলেও সবজি কেনার, তাই না? খুব ভালো লেগেছে গো। আমি যে কী দুশ্চিন্তায় ছিলাম এই আজকে মানে বিকেল পর্যন্ত, কালকে সারাটা রাত থেকে, মানে বলে বোঝাতে পারবো না। আসলে কি বলতো, কোনো কিছু হারিয়ে গেলে, ভেঙে গেলে আমার ভীষণ মন খারাপ হয়, আর সেই কারণেই এরকম হচ্ছে, বুঝলে? যাকে বাজারে যখন এসেছি একটু আম না নিলে হয় বলো? আর কটা দিন পর তো বাজারে আম খুঁজেই পাওয়া যাবে না, তখন দূরবীন নিয়ে আসলেও আম মোটে চোখে পড়বে না। এদিকে আম নিয়ে নিয়েছি আর একটু খাবারও নিয়ে নিয়েছি, এবার সিধা বাড়ি, কারণ আর আমি বাইরে থাকতে পারবো না। মন পড়ে রয়েছে বাড়িতে, আর মাথাটাও বেশ হালকা লাগছে। তবে এবার কী বলো তো, মামামের পোলিওটা হয়ে গেলে এবার আমি আর একটুখানি শান্তি পাবো। আর নিয়ে এসেছি খাবার বলতে কচুরি, আমাদের এখানে খুবই নামকরা এই কচুরিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। সবসময় এদের দোকানের কচুরিগুলো খুব ভালো হয়। তবে চলো, খেতে খেতে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।